আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। একজন মানুষও গৃহহীন থাকবে না, সবাই উন্নত জীবন পাবে, প্রধানমন্ত্রীর ঘোষণা। আশ্রয়ন প্রকল্পের আরও 18,500 ঘর হস্তান্তর। এমপি আনার হত্যাকারীদের আইনের আওতায় আনতে সব চেষ্টায় সরকার, সুস্থতার সনদ দেখে কনস্টেবল কাউসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল মন্তব্য। প্রচলিত পেনশনের মতো চাকরি শেষে এককালীন অর্থ পাবেন না নতুন চাকরিজীবীরা, আসতে হবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায়। এবং টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার ম্যাচ শেষ করে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ, নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের লক্ষ্য টাইগারদের। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে চাঁপাইনবাবগঞ্জে ম্যাঙ্গো ও ক্যাটেল স্পেশাল ট্রেন উদ্বোধনের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সারা দেশের আরও 18,566টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্তে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, একজন মানুষও গৃহহীন থাকবে না, সবাই উন্নত জীবন পাবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন নীলাদ্রি শেখর। লাল সবুজের এই ঘরগুলো এক একটা পরিবারের আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। যাদের কিছুই ছিল না তারা পেয়েছেন আপন ঠিকানা। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আশ্রয়ন প্রকল্পের ৫ম ধাপের দ্বিতীয় পর্যায়ে ঘর পেলেন আরও ২৮১ জন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাবি ও দলিল হস্তান্তর করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয় ভোলা, লালমনিরহাট সহ বিভিন্ন জেলার আরও ১৮৮টি উপজেলা। ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি এবং আমার চেষ্টা হচ্ছে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ। এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না, এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রম প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। সরকারের দেয়া ঘরগুলোর প্রতি যত্নবান হতে বলেছেন বঙ্গবন্ধু কন্যা। যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। কাজে এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকেই রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ঘর পেয়েছে প্রায় ৬ লাখ পরিবার। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টি জেলা হল গৃহহীন এবং ভূমিহীন মুক্ত জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভূমিহীন গৃহহীন মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছেন, সে পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জরুরি অবস্থার সময় এই দিনে কারামুক্ত হয়েছিলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া ভাষণে দিনটিকে স্মরণ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, কক্সবাজার। এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেবে না পুলিশ ও গোয়েন্দারা। রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে ডিবি। এমপি আনারের নির্বাচনী এলাকাকে সন্ত্রাসপ্রবণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চোরাচালান কিংবা রাজনৈতিক দ্বন্দ্বে আনার খুন হয়েছেন এমন কথা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কখনো বলেনি। এনামুল কবির রূপম জানাচ্ছেন।
কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সুয়ারেজ থেকে উদ্ধার মাংসপিণ্ড পুরুষ মানুষের শরীরের বলে রাসায়নিক পরীক্ষায় জানা গেছে। তবে খাল থেকে উদ্ধার হাড়গোড় পুরুষ না মহিলার সে রিপোর্ট আসেনি এখনও। ঢাকার গোয়েন্দাদের সঙ্গে ডিএনএ পরীক্ষার জন্যে কলকাতা যাবেন এমপি আনারের মেয়ে ডরিন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর। রাজধানীতে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল এমপি আনার হত্যাকাণ্ড তদন্তের সর্বশেষ অগ্রগতি নিয়ে। আনারের হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সম্ভব সবকিছু করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্তর পরে আপনাদেরকে জানাবো। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে কোনো রাজনীতিকের নাম আসলে তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে জানান ডিবি প্রধান। আমরা কিন্তু বারবার একটা কথাই বলছি যে আমাদের তদন্তের কার্যক্রমে যদি মনে হয় যে কোনো জনপ্রতিনিধি সেখান থেকে বেনিফিটেড বা কনফ্লিক্ট ইন্টারেস্টে সে এখানে বেনিফিশিয়ারি হয়েছে, তো সেক্ষেত্রে তাদের ডাকতে তো আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তাদের ডাকব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ। পরে পুলিশ কর্মকর্তা ও অতিথিদের সঙ্গে নিয়ে হাইওয়ে পুলিশের জন্মদিনের আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পুলিশের আইজি বলেছেন ডাক্তারের ফিট সার্টিফিকেট দেখেই গুলশানের কূটনীতিক পাড়ায় পুলিশ কনস্টেবল কাউসারকে রাতের নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয়েছিল। কী পরিস্থিতিতে ওই হত্যাকাণ্ড তা জানতে উপকমিশনার পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটির কাজ শুরু করেছে। আর রিমান্ডে চলছে কনস্টেবল কাউসারের জিজ্ঞাসাবাদ। এনামুল কবির রূপমের আরও একটি রিপোর্ট। রাজধানীর বারিধারায় প্যালেস্টাইন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল মনিরুলকে গুলি করে হত্যা করে সেখানেই দায়িত্বরত আরেক পুলিশ কনস্টেবল কাউসার মানসিকভাবে অসুস্থ আগে থেকেই জানতেন কূটনীতিক নিরাপত্তা বিভাগের পুলিশ কর্মকর্তারা। এ কারণেই তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্যে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছিল। পরীক্ষার পর কাউসারকে ফিট সার্টিফিকেট দিয়েছিলেন চিকিৎসক। রাজধানীতে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সে কথাই বললেন পুলিশ প্রধান। যখন একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি বোধহয় সতর্ক থাকব। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কাউসার সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য কোনো তথ্য দিতে পারেনি বলে জানান আইজিপি। একটা খবর আসলো, এটিকে আমরা বিশ্বাস করে ফেললাম, এটার চেয়ে আমার মনে তদন্ত হচ্ছে, তদন্তে জিনিসটা বের হয়ে আসবে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও দায়দায়িত্ব নিরূপণে গুলশান অপরাধ বিভাগের ডিসি রিফাত রহমান শামীমকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই কাজ শুরু করেছে তারা। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন এলাকায় কর্মরত পুলিশের নন ক্যাডার সদস্যদের মধ্যে এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড এড়াতে কী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারেও তদন্ত কমিটির কাছে সুপারিশ চাওয়া হয়েছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নতুন চাকরিজীবীরা আর প্রচলিত পেনশন পাবেন না। চাকরি শেষে এককালীন অর্থও পাবেন না তারা। সবাইকে বাধ্যতামূলক সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে হবে। এজন্য 1 জুলাই থেকে নতুন পেনশন স্কিম চালু হচ্ছে। সর্বজনীন পেনশন স্কিম চালুর 10 মাসের মাথায় নিবন্ধন সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। নতুন বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। দায়িত্ব গ্রহণের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে নতুন বিমান বাহিনী প্রধান বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে স্বচ্ছতার সাথে বাহিনীকে আরও উন্নত এবং শক্তিশালী করাই তার এই মুহূর্তের চ্যালেঞ্জ। চকর মালিথা জানাচ্ছেন। বেলা 12টার একটু আগে বিমান বাহিনী সদর দপ্তরে বিদায়ী বিমান বাহিনী প্রধানের কাছে থেকে দায়িত্ব গ্রহণ করেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান।
তারপর 2 তারকা ফ্ল্যাগ দেওয়া গাড়িতে করে যান গণভবনে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন বিমানবাহিনী প্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরান সেনাবাহিনী এবং নৌবাহিনী প্রধান। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম জানান বিমানবাহিনীর নতুন প্রধান। গণভবনের শুভেচ্ছা বিনিময়ের পর এয়ার মার্শাল হাসান মাহমুদ খান 3 তারকা ফ্ল্যাগ লাগানো গাড়িতে চড়ে ধানমন্ডি 32 নম্বরে যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন বিমান বাহিনী প্রধান। আমি প্রথমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করছি, যিনি আমাদের দেশের প্রধান রূপকল্প, আমাদের দেশকে যিনি স্বাধীন করেছেন। আজকে আমাদের দেশ স্বাধীন না হলে আমি এই পদে অধিষ্ঠিত হতে পারতাম না। তারপরে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার উপর বিশ্বাস রেখে আমাকে একে পদে নিযুক্ত করার জন্য। বিমান বাহিনী প্রধান হিসেবে আপনার এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনি মনে করেন? আমি অবশ্যই স্বচ্ছতায় বিশ্বাস করি। আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমাদের বাহিনীকে আরও উত্তরোত্তরভাবে আমরা যেটুকুই আমাদের সক্ষমতা আছে তাকে আরও সমুন্নত করে এবং আরও উন্নতি করার জন্য কাজ করা। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শক বইয়ে সই করেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন বিমান বাহিনী প্রধান। বিমান বাহিনী সদর দপ্তরে বাহিনীর চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অফ অনার প্রদান করে। গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। পরে বিমান বাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণ করে মোনাজাতে শরীক হন নতুন বিমান বাহিনী প্রধান। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশকে লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে ভূষিত করেছে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন। সকালে গণভবনে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভি ভার্কোয়েন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আগে অ্যাওয়ার্ডটি তুলে দেন। স্থানীয় পর্যায়ে অভিযোজন ও সহনশীলতা বিনির্মাণে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার পরিচালিত সৃজনশীল এবং সম্প্রসারণযোগ্য প্রকল্পের প্রশংসা করেন প্যাট্রিক ভি ভার্কোয়েন। এবারে নিও কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি20 বিশ্বকাপ নিয়ে আরো নতুন নতুন তথ্য জানাতে নিউজরুমের প্যাভিলিয়নে আছেন আদিল আহমেদ শান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শান, বিশ্বকাপ নিয়ে আর নতুন কি কি তথ্য আছে আপনার কাছে? নবনীতা, ধন্যবাদ আপনাকে। প্রথমে আসলে আপনি জানতে চাইছেন বিশ্বকাপ নিয়ে নতুন তথ্য, তবে তার আগে আমি টাইগারদের আপডেটটা আপনাদেরকে দিয়ে রাখি। আজকে গত রাতে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ শেষ করেই কিন্তু বাংলাদেশ চলে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে। সেখানে 13 জুন নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ, সেই ম্যাচটা খেলতে আপাতত বিশ্রামে আছে। বিশ্রাম শেষ করে একটা ঐচ্ছিক অনুশীলন করার কথা রয়েছে, অর্থাৎ পুরো দল কিন্তু একটা দিন খুব বিশ্রামে কাটাবে। তারপর দিন আসলে পরিকল্পনা সাজাবেন কোচ হাতুরু সিংহে, যে কীভাবে আসলে যে ভুলগুলো হচ্ছে, আর বিশেষ করে আসলে ব্যাটারদের যে অফ ফর্মটা রয়েছে, সাকিব পর্যন্ত এখন অফ ফর্ম কাটিয়ে লিটন অনেকটা ব্যাক করলেও সৌম্যকে কিন্তু এই ম্যাচে আর সুযোগ দেওয়া হয়নি সাউথ আফ্রিকান ম্যাচে। ওদিক থেকে লিটন ফিরেছেন, শান্তও নিজেদের মতো চেষ্টা করছেন। আসলে শান্তর উপর সবচেয়ে বড় যেটা হচ্ছে, একটা বড় টুর্নামেন্টে এসে যে চাপটা, সেই চাপটা হয়তো এখনও তিনি আসলে কাটিয়ে উঠতে পারছেন না, এই প্রবলেমটা আসলে হচ্ছে। আর জানিয়ে রাখি দর্শক, রাতে কিন্তু কানাডার সঙ্গে ম্যাচ, পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু পাকিস্তানেরই আসলে, কারণ এই ম্যাচটা যদি হেরে যায় একদম সকল সমীকরণ হিসাব কাটিয়ে সরাসরি কিন্তু পাকিস্তান দেশের বিমানের টিকিট ধরবে। আর অন্যদিকে কানাডা যদি জিতে যায় কিন্তু সেক্ষেত্রে একটা বড় ইতিহাস হবে, কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে একটা বড় জয় পেতে পারে কিন্তু এই কানাডিয়ানরা। ওদিকে একটু জানিয়ে রাখি, ভারত পাকিস্তানের ম্যাচের দিন করাচিতে ব্লগ করতে গিয়ে এক ইউটিউবারের মৃত্যু হয়েছে।
সেটা বেশ কিছুদিন আগের ঘটনা হলেও সময়ের সাথে সেটা যখন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসার পরপরই কিন্তু সবগুলো গণমাধ্যমে খুব ফলো করে প্রচারণা হয়েছে যে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলতে গিয়ে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সে সময় কিন্তু তাকে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই কিন্তু সেই ইউটিউবারের মৃত্যু হয়। তো দর্শক, এরকম বিশ্বকাপ নিয়ে আরও অনেক ধরনের তথ্য থাকবে যে আমরা পরবর্তী নিউজ আপনাদেরকে আরও জানাবো। এই মুহূর্তে আবারও ফিরছে আপনাদের কাছে মূল সংবাদে নবনীতার কাছে। শান, ধন্যবাদ আপনাকে। টি-20 বিশ্বকাপে আজ একটি মাত্র ম্যাচ। বাংলাদেশ সময় রাত 8:30টায় নিউ ইয়র্কে পাকিস্তানের সাথে লড়বে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কানাডা। ইতিমধ্যে 2 ম্যাচ হেরে সুপার 8-এর রেস থেকে অনেকটাই ছিটকে পড়েছে পাকিস্তান। সমীকরণও করে ফেলেছে জটিল। ওদিকে আয়ারল্যান্ডকে 12 রানে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো জিতেছে কানাডা। সুপার 8-এর সমীকরণও সহজ করে রেখেছে তারা। এই ম্যাচে পাকিস্তানকে হারালে এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের জন্য ভারত ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের টিকিয়ে রাখবে কানাডীয়রা। জলবায়ুর অভিঘাত মোকাবেলার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আর্টিমিয়া চাষ কার্যকর ভূমিকা রাখবে। রাজধানীতে অনুষ্ঠিত আর্টিমিয়া ফর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় বক্তারা বলেন, পরিবেশ বান্ধব প্রযুক্তিতে আর্টিমিয়া উৎপাদনে উপকূলীয় জনপদের জীবনমান উন্নয়ন এবং সুনীল অর্থনীতির সম্ভাবনা উন্মুক্ত করেছে। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি সম্ভব বলেও জানান বিশিষ্টজনেরা। মোশাহিদ রনি জানাচ্ছেন। জলবায়ু পরিবর্তন, অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবহারে প্রতিযোগিতা, আবাসস্থল সংকোচন ও পরিবেশ দূষণ সহ নানা অব্যবস্থাপনায় ব্যাহত হচ্ছে মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন। এক্ষেত্রে জলবায়ু সহনশীল টেকসই প্রযুক্তি যখন সময়ের দাবি, তখন ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ফিশের আর্টিমিয়া ফর বাংলাদেশ প্রকল্পে উপকূলীয় জনপদে করেছে আশার সঞ্চার। আর্টিমিয়া হলো চিংড়ি অথবা কাঁকড়া জাতীয় একটি ক্রাস্টেশিয়ান প্রাণী। কক্সবাজারের লবণ চাষীদের মাধ্যমে আর্টিমিয়া উৎপাদন শুধু চাষীদের জীবিকা উন্নয়নেই ভূমিকা রাখছে না, বরং চিংড়ি, মাছ ও কাঁকড়ার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে খুলেছে নতুন সম্ভাবনার দ্বার। লবণ পাশের পাশাপাশি আমি আর্টিমিয়া থেকে প্রায় 3 লক্ষ টাকা ইনকাম করতে সক্ষম হয়েছি। এর সুফল দেশ জুড়ে ছড়িয়ে দিলে উপকূলীয় জনপদে সমৃদ্ধির পাশাপাশি সুনীল অর্থনীতির বিকাশ ঘটবে বলে মত সংশ্লিষ্টদের। This is highly important for promotion of coastal and marine aquaculture, which is one of the major area for Bangladesh to go forward. The recirculation system, because all the hatcheries in Bangladesh are producing shrimp larvae by flow-through system. 2041 সালে মাছ উৎপাদন 85 লাখ মেট্রিক টনে উন্নীত করতে আর্টিমিয়া কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ বিশিষ্টজনদের। To enhance the growth rates, health and quality of farmed fish and shrimp, ultimately leading to higher yields and increased incomes for farmers. Artemia production is able to reduce the industry's reliance on wild-caught fish meal, preserving marine ecosystems and promoting long-term sustainability. এই আর্টিমিয়াকে কাজে লাগিয়ে আমাদের উৎপাদন বাড়ে, আমরা আমাদের বৈদেশিক অর্জনে একটা ভালো দিক আমরা উন্মোচিত করতে পারি। আয়োজনে সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, এনজিও এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজার উত্তরাঞ্চলের বিরতির পর আমন্ত্রণ আরও একবার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থাকলেও সরকারের যুগোপযোগী ও সাহসী সিদ্ধান্ত এবং ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। পাবনা সার্কিট হাউসে পাবনা চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন। পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী তাদের কার্যক্রম এবং পাবনার ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, বাণিজ্য ও বিনিয়োগে সংক্রান্ত নীতি নির্ধারণে ব্যবসায়ীদের পরামর্শ বিবেচনা করে সরকার। অতি মুনাফালোভী ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ডে জনগণের যাতে ভোগান্তি না বাড়ে সেদিকে খেয়াল রাখার কথা বলেন রাষ্ট্রপতি। পরীক্ষায় ভালো ফলাফল করাই জীবনের মূল সাফল্য নয়,
গণসাক্ষরতা অভিযান আয়োজিত চ্যালেঞ্জড শিক্ষার্থীদের সম্মেলনে এমনটাই বলেছেন দেশ বরেণ্য শিক্ষাবিদরা। সুলতানা হিমু জানাচ্ছেন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করতে পারেনি প্রায় ৩ লাখ শিক্ষার্থী। এছাড়াও সারা দেশে মোট ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি। সেই সব শিক্ষার্থীদের নিয়ে গণসাক্ষরতা অভিযানের আয়োজনে অনুষ্ঠিত হলো চ্যালেঞ্জ শিক্ষার্থী সম্মেলন। সম্মেলনে শিক্ষার্থীরা নিজেদের পারিবারিক অসচ্ছলতা, শিক্ষা প্রতিষ্ঠানের নানা রকম সংকট, উপবৃত্তি না পাওয়ার বিষয়ে অভিযোগ জানায়। শিক্ষা সংশ্লিষ্ট সংগঠনগুলো নানা সুপারিশ তুলে ধরেন। বিভিন্ন রকমের আমরা ডেভেলপমেন্ট প্রজেক্ট এগুলো আমরা টিভি নিউজে দেখতে পাচ্ছি, বাট ওয়্যার উই উইল সি দ্য ইউটিলাইজেশন। প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা 60% ড্রপ আউট হচ্ছে। 60% এটা ভয়ঙ্কর একটা রূপ নিচ্ছে। শিক্ষাবিদরা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল না করলেও জীবনে উন্নতি করা যায়। পরীক্ষা পাস করা খুবই সোজা। তোমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যা সারা পরীক্ষা দাও, দেখবে তোমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। আমাদের ভালো করে ইনকোয়ারি করে দেখতে হবে যে কেন ছেলেমেয়েরা বলে পায় নাই, যে কারণেই হোক তার দোষ, কেন পাইলো না, খুঁজিয়া তারে বাইর করিয়া আমাদের বলতেন। আরেকটা এখন মোবাইলে হয় নাই, কম্পিউটার কিনে দিব একটা, তো তার টাকা পাইতে হবে। যারা আজকে অকৃতকার্য হয়েছে বা উত্তীর্ণ হতে পারো নাই, এটা কোনো বিষয় না, তোমাদেরকে উত্তীর্ণ হবে, তোমরা একটু ফোকাস করো, কিন্তু তোমাদের যেতে হবে অনেক দূর। সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরবেন বলে জানান আয়োজকরা। 10টা বছর তাদের পিছনে আমরা সমাজ, পরিবার, রাষ্ট্র বিনিয়োগ করেছে, এদেরকে তো আমরা এইভাবে পথে ছেড়ে দেব না। সম্মেলনে আলোচনার পাশাপাশি দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও এভারেস্ট বিজয়ীরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। গাজার উত্তরাঞ্চলের একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই শিশু। আহত হয়েছেন বেশ কয়েকজন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের তোলা যুদ্ধবিরতির প্রস্তাব পাশের পরদিন গাজার উত্তরাঞ্চলের দারাজ এলাকায় এই হামলা হলো। সোমবার প্রস্তাবটির উপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 14টি। ভোট দেয়া থেকে বিরত ছিল রাশিয়া। এর আগে 31 মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এই প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। এক বিবৃতিতে এ বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে তারা। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। মুক্তি পেল নাগ অশ্বিনের কলকি 2898 এডিট ট্রেলার। 3 মিনিট 2 সেকেন্ডের ট্রেলারে অ্যাকশনের পাশাপাশি নজর কেড়েছে গ্রাফিক্সের চমক। সোমবার ট্রেলার মুক্তির 1 ঘন্টার মধ্যেই প্রায় 1 মিলিয়ন দর্শক ট্রেলারটি দেখেছেন। এরই মধ্যে অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়ে গেছে। ট্রেলার জুড়ে অমিতাভ এবং প্রভাস দুজনকেই বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। হিন্দি ও তেলেগু ভাষায় ছবির শুটিং হয়েছে। ছবিতে আরও আছেন কমল হাসান, দীপিকা পাদুকন, দিশা পাটানি এবং দুলকার সালমান। ছবিটি মুক্তি পাচ্ছে 27 জুন। নিটোল টাটা, বিশেষ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয়েছে। রেল বিভাগের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন উদ্বোধন করেন। এবছর বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছবে ম্যাঙ্গো এবং ক্যাটল স্পেশাল ট্রেন। 6টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন আম পরিবহন করা যাবে 28.83 টন। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত 1 কেজি আমের ভাড়া 1 টাকা 47 পয়সা, রাজশাহী থেকে 1 টাকা 43 পয়সা। এবারে কৃষি সংবাদ।
কোরবানির ঈদ সামনে রেখে চাঁদপুরে সব ধরনের মশলার দাম বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার এবং প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণ দাবি করেছেন সাধারণ ক্রেতা। বিক্রেতারা বলছেন পাইকারিতে বেশি দামে কেনার কারণে ভোক্তা পর্যায়ে ক্রেতার কাছে কম দামে বিক্রির সুযোগ নেই। এবারে প্রকৃতি সংবাদ। শিল্পোন্নত দেশগুলোতে সামরিক খাতে ব্যয় বন্ধ করে প্রতিশ্রুত জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে কক্সবাজারের পেকুয়ায় সাইকেল র্যালি এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা ও ওয়াটার কিপার্স বাংলাদেশে এই কর্মসূচির আয়োজন করে। সকালে বানৌজা শেখ হাসিনা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কে সাইকেল র্যালিটি উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপ, পেকুয়া উচ্চ বিদ্যালয় এবং আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে মানববন্ধনে বক্তারা বলেন জলবায়ু ক্ষতিপূরণ পরিশোধে তালবাহানা করছে শিল্পোন্নত ও G7 এর অন্তর্ভুক্ত দেশগুলো, যা এই সংকটকে আরো গভীর করে তুলছে। সামরিক খাতে ব্যয় বন্ধ করে দ্রুত জলবায়ু ক্ষতিপূরণ পরিশোধের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে কাতারে বিশ্বকাপ ফুটবলের বাছাই রাতে লেবাননের সাথে বাংলাদেশের লড়াই। পূর্ণ পয়েন্টের জন্য চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জামাল ভুঁইয়ার দল। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সহজেই অ্যাকাউন্ট খোলা এবং ডিপোজিটের সুবিধা রেখে অফশোর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমানত সংগ্রহ কার্যক্রম চালু করেছে ইস্টার্ন ব্যাংক। রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। অফশোর ব্যাংকিং সুবিধা প্রদানের মাধ্যমে ব্যাংকগুলোর সেবার পরিধি প্রবাসী বাংলাদেশিদের মাঝেও সম্প্রসারিত হবে উল্লেখ করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। আমানত থেকে প্রাপ্ত আয়ের ক্ষেত্রে কোনো কর প্রযোজ্য হবে না এবং এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হবে। এবারে খেলার খবর। কাতারে 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই এবং এশিয়ান কাপ কোয়ালিফায়ার আই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। 11 জুন নিরপেক্ষ ভেন্যু দোহার আল সাদ স্টেডিয়ামে লেবানিজদের সঙ্গে ফিরতি লেগে লড়বে হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। ম্যাচ ভেন্যুতে অনুশীলনের আগে আশার বাণী শুনিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। হোম ম্যাচে লেবাননের সাথে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। লেবাননের সাথে এওয়ে ম্যাচে জয়ের লক্ষ্য জামালদের। কাতারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 10টায়। লিবানন আর অস্ট্রেলিয়া দুইটা টোটালি ডিফারেন্ট টিম। সো আমরা চেষ্টা করব আর আমরা একটা ভালো পারফরমেন্স দিব। আমরা সবাই একটা বিশ্বাস আছে যে আমরা এই নেক্সট ম্যাচ আমরা 3 পয়েন্ট নিতে পারি। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একজন মানুষও গৃহহীন থাকবে না, সবাই উন্নত জীবন পাবে, প্রধানমন্ত্রীর ঘোষণা। আশ্রয়ন প্রকল্পের আরও 18,500 ঘর হস্তান্তর। এমপি আনার হত্যাকারীদের আইনের আওতায় আনতে সব চেষ্টায় সরকার। সুস্থতার সনদ দেখে কনস্টেবল কাউসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল মন্তব্য। প্রচলিত পেনশনের মতো চাকরি শেষে এককালীন অর্থ পাবেন না নতুন চাকরিজীবীরা, আসতে হবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায়। এবং টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার ম্যাচ শেষ করে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ, নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের লক্ষ্য টাইগারদের। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।